অনেকক্ষণ যাবৎ হাঁসফাঁস করতে করতে একটা সময় মেহেরিস তার সিদ্ধান্ত অটল হলো, এই ভেবে যে আজকে সে তার পিছনে লুকিয়ে থাকা অতীতের সব কাহিনী সম্পর্কে অবগত না হওয়া পর্যন্ত দম নিবে না। তো জানবে কিভাবে, আর তাকে বা বলবে কে? সব পরক্ষণে মাথায় এসব চিন্তাভাবনা ঘুরপাক খেলেও কিঞ্চিত থমকে যা মেহেরিস। কার কাছ থেকে জানবে সে এইসব কাহিনী? আচ্ছা, পূর্বর মা মানে তার চাচি বলবে তাকে এসব? নিজের রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটল মেহেরিস আপাতত উদ্দেশ্য রহিমা বেগমের রুমে। নিজের প্ল্যান মতোই রহিমা বেগমের রুমের উদ্দেশ্যে গেলে দেখতে পেল রহিমা বেগম ঘুমাচ্ছে। শরীরটা ভালো নয়, বেশি ডায়াবেটিক্স ধরা পড়েছে। সেদিন এরিনার মুখ থেকে শুনেছে মেহেরিস। রহিমা বেগমকে ঘুমিয়ে থাকতে দেখে সব আশা ভেঙে গুড়িয়ে গেল যেন। এখন কার কাছ থেকে তার হাজারো প্রশ্নের উত্তর খুঁজে পাবে? মেহেরিস মা, এখানে কি করছো তুমি? কিছু লাগবে তোমার? আলেয়া বেগমের ডাকে মেহেরিস তার অযাচিত ভাবনা থেকে বের হয়ে আসছে। এই মুহূর্তে আলেয়া বেগমকে দেখে আশানুরূপ আলো জ্বলে উঠল তার মস্তিষ্ক। আলেয়া বেগম তো তার ফুপি, নিশ্চয় উনি সব জানবে অতীতের ব্যাপারে। বুকে এক ঝাঁক কৌতূহল সাথে এক বুক আশা নিয়ে আলেয়া বেগমের উদ্দেশ্যে বলল, ফুপিমণি, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। তুমি কি ব্যস্ত? না মা, কি বলবি বল, শুনছি আমি। এখানে নয়, অন্য কোথাও। আর কথাগুলো খুব ইম্পর্টেন্ট আমার জন্য। আচ্ছা আয় তাহলে, আমার ঘরে আয়। আলেয়া বেগম রুমে বসে আছে মেহেরিস। আলেয়া বেগম মেহেরিসের পাশে এসে বসলেন। আলতো মুখে মেহেরিসের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কি বলবি মা? ফুফি, আজকে আমি তোমাকে যা জিজ্ঞেস করব আমাকে প্লিজ সব কিছুর উত্তর দিবেন। আলেয়া বেগম বোধহয় কিছুটা আঁচ করতে পারলেন মেহেরিসের প্রশ্ন সম্পর্কে। তাও মুখে স্বাভাবিকের সহিত পুনরায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ বল, কি জানতে চাস? বসা থেকে উঠে দাঁড়ালো মেহেরিস। খানিকটা ভাবুক দৃষ্টিতে চেয়ে আলেয়া বেগমের দিকে কিছুক্ষণ পিনপতন নীরবতা। এরপর আবার গমগমে স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপি, বাবা কেন আমাদের এখানে নিয়ে আসতেন না আগে? কেন তোমরা সবাই থাকার পরও বাবা কোনো যোগাযোগ করতেন না তোমাদের সাথে? এরপর থেমে আবার পুনরায় বলতে লাগলো, জানো ফুপি, পাপাকে আমি খুব ভালোবাসি। ছোটবেলা থেকে পাপার আদেশ কখনো অমান্য করিনি। ছোট থেকে আমেরিকা বড় হয়েছি। কোনোদিন পাপা মামি ছাড়া আর কোনো রিলেটিভদের সাথে দেখা করিনি। পাপাকে কয়েকবার প্রথমে জিজ্ঞেস করলেও পাপা চুপ থাকতেন, কিছুই বলতে না। তাই একটা সময় বিরক্ত হয়ে জিজ্ঞেস করা ছেড়ে দিয়েছিলাম। জ্ঞান হওয়ার পর মাম্মিকে দেখতাম তোমাদের সাথে মাঝে মাঝে ফোনে কথা বলতো। মাম্মি লুকিয়ে কথা বলতেন তোমাদের সাথে, তবু কিচ্ছু জানতে চাইনি। এরই মাঝে হঠাৎ একদিন এরিনা আপুর বিয়ে ঠিক হলো। পাপা আমাদের এখানে নিয়ে আসলেন। সবাই আমাদের মেনে নিল, শুধু একটা মানুষ আমাদের খুব অপছন্দ করতেন। আই হোপ তুমি জানো সেই মানুষটাকে। কিন্তু উনি কেন আমাদেরকে এত অপছন্দ করতেন ফুফি? আর পাপা আর মাম্মি কেউ বা এতটা অপছন্দ করার কারণ কি সেই অতীত? আজ আমাকে সব কিছু বলো প্লিজ, কোনো কিছু লুকিয়ে রেখো না। আর আমার যে সব কিছু জানার খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। আলেয়া বেগম ও মেহেরিসের পিছু দাঁড়ালেন। এতবার মেহেরিসের হাত দুটো কোমলভাবে নিজের হাতে দিয়ে চেপে ধরে কাছে এনে বসালেন খাটের উপর। শান্ত পরিবেশ, গলা ধীরে ধীরে শুধালেন, আজকে তোকে সব বলবো রে মা। তোর তো জানা প্রয়োজন সবার থেকে বেশি। আজ থেকে প্রায় 19 বছর আগের কথা। তোর মা মিন্নাত আগে থেকেই খুব সুন্দরী ছিলেন। মিন্নাত আর আলতাফ প্রায় সমবয়সী ছিল। শুনেছি তোর মা যখন ছোট ছিল তখন তোর নানি মারা যায়। তোর মা একাই একমাত্র সন্তান ছিলেন তাদের। এরপর মিন্নাত তার চাচা চাচির কাছে বড় হয়েছিল। মিন্নাতের চাচা একজন সৎ নিষ্ঠবান মানুষ হলেও চাচি ছিলেন অনেক খারাপ আর অত্যাচারী একজন মহিলা। অনেকে কষ্ট দিতেও তিনি তোর মাকে। শুনেছি মিন্নাতকে নাকি ঠিকমতো খেতেও দিতেন না তিনি। অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছিল নাকি মিন্নাত। দেখতে অপরূপা সুন্দরী ছিল, যদিও কখনো তার কোনো অংশেই কমে যায় না। এরপর যখন আলতাফ এবং তোর মা একই কলেজে লেখাপড়া করে তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে আমার বড় ভাই আহাদ মির্জা ছিলেন ছোট থেকে একজন রাজনীতিবিদ। রাজনীতি তার রক্ত গড়া।
আমার বাবা মা যখন মারা যায় তখন ভাইকে আমরা অল্প বয়সে বিয়ে করিয়ে দিই। আমি তখন এতটাই ছোট ছিলাম না, সব কিছু বুঝতাম। বড় ভাবি মানে রাহিমা বেগম অল্প বয়সী ছিল তখন। তিনি আমাদের নিজের ছোট বোনের মতো স্নেহ করতেন। বিয়ের পর বছরই পূর্ব জন্ম হলো। এভাবেই খুব শান্তিতে দিন চলছিল আমাদের। তারই মধ্যে অবশ্য আমার বিয়ে হয় আমানের বাবার সাথে এবং আমানের জন্ম হয়। এভাবে খুব সুখ শান্তিতে আমাদের দিন কাটছিল। একদিন আমার জানতে পারলাম তোর বাবা আলতাফ মিন্নাতকে এ বাড়িতে নিয়ে আসে এবং আমরা সবাই মিন্নাতের সাথে আলতাফ বিয়ে পড়াই। যেহেতু মিন্নাত একাই ছিল তাই আর কারো জন্য অপেক্ষা করেনি আমরা। পূর্ব মিন্নাত এবং আলতাফ বলতে পাগল ছিল। আলতাফও পূর্বকে আদর করতে নিজের ছেলের মতো। দিনকাল ভালোই চলছিল। আহাদ ভাই তখন এলাকার এমপি ছিল। সাধারণ জনগণের সেবা করাই ছিল তার। সবসময় রাজনীতিতে ব্যস্ত থাকতেন তিনি। বাসায় আসতো না ঠিক মতো। পূর্বে যে ক্লাবটি দেখছিস ওটা আগে আহাদ ভাইয়ের ক্লাব ছিল, কিন্তু নির্বাচনের সময় তার সাথে থাকা সবচেয়ে কাছে দুজন বন্ধুই তার সাথে বিশ্বাসঘাতকতা করেন। ভাই বুঝতে পারে দুধ কলা দিয়ে সে সাপ পুষেছিল। তার বিরুদ্ধে গিয়ে তাদের বিরোধী পার্টিদের সাথে হাত মেলায় তারা। দুজনের মধ্যে একজনের চোখ পড়েছিল মিন্নাতের উপরে। ভাইয়ের সাথে সম্পর্ক থাকাকালীন প্রায় আসতো তারা এই বাড়িতে। মিন্নাতকে খারাপ দৃষ্টিতে দেখল এবং অসংযত আচরণ করার জন্য আহাদ ভাই তার বন্ধুদের খুব শাসিয়েছে সবার সামনে। এরপর তারা ভাইকে শত্রু মনে করতে থাকেন। তার বিরোধী দলের পার্টিদের সাথে হাত মিলিয়ে নেন। তারপর একদিন বলে চুপ হয়ে যায় আলেয়া বেগম। অপরদিকে মেহেরিশ এতক্ষণ খুব মনোযোগ সহকারে তার ফুপির কথাগুলো শুনছিল। আলেয়া বেগম হঠাৎ নিশ্চুপ হয়ে যাওয়াকে কেন্দ্র করে মেহেরিশ গমগমের স্বরে তার ফুপিকে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছিল ফুপি? তারপর আলেয়া বেগমের চোখ দিয়ে পানি টলমল করছে, যেন না চাইতে সেই অতীতের কালো ঘটনা, সে কালো রাতের কথা তার চোখে স্পষ্টে ভেসে উঠছে বারবার। এরপর কিছুক্ষণ থেমে আবারও আগের ন্যায় বলতে শুরু করেন, সেই দিন বৃষ্টির জন্য মানুষ বাইরে বের হতে পারছিল না। আলতাফ আটকা পড়ে গিয়েছিল বাইরে। একদিন দুদিন আলতাফকে আর কোথাও খুঁজে পাচ্ছিল না আমরা। মিন্নাত তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। আহাদ ভাই এদিকে তার রাজনীতির সামনে নির্বাচন, এইসব সামলানো, তার ওপর আবার নিজের ভাই নিখোঁজ হওয়ার ব্যাপারটা, দুটোইতে মানসিকভাবে ভেঙে পড়ছিল। চারপাশে খোঁজ খবর লাগিয়েছে যখন আলতাফকে কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন হঠাৎ একদিন মিন্নাত মানে তোমার কাছে একটা চিঠি আসে। চিঠিটা খুব গোপনীয়তার সাথে মিন্নাতের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা কেউ তখন কিছুই জানতে পারিনি সেই চিঠিটার ব্যাপারে। কৌতূহলী মেহেরিশ তার ফুপিকে মাঝপথে থামিয়ে তার মাঝে প্রশ্ন করে বসলেন, সেই চিঠিতে কি লেখা ছিল ফুপি? তখন আমরা সেটা জানতাম না। বাড়িতে অনেক মানুষ জমা হয়েছিল। একে তোর রাজনীতির তাগিদে তোর চাচার কাছে প্রায় মানুষ আসা যাওয়া করতো। তার উপর আবার আলতাফের নিখোঁজ হওয়ার খবর, প্রচুর মানুষ বাড়িতে ছিল সেই দিন। আহাদ ভাই তখন সেখানে একটা মিটিংয়ে বসা ছিল। মিন্নাত তৎক্ষণাৎ গিয়ে কাউকে কিছু না বলে সোজা ভাইয়ের কাছে গিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে উঠছিলেন আলতাফের ব্যাপারে। আচানক মিন্নাতের মুখে এহেন কথা শুনে ভাই তবদা খেয়ে গিয়েছিল। সেও তো তার ভাইয়ের খোঁজে। তারপর হঠাৎ করে মিন্নাত কেন তার কাছে জানতে চাইল আলতাফ কোথায় সেটা। আশেপাশে অনেক মানুষ জমা ছিল। ভাইকে কিছু বলতে না দিয়ে মিন্নাত গড়গড়িয়ে বলে দিয়েছে ভাই নাকি মিন্নাতকে পছন্দ করত, প্রায় সময় উত্তপ্ত করত, খারাপ নজরে দেখত। তাই নাকি আলতাফকে সে গুম করে দিয়েছে বা কোথাও সরিয়ে দিয়েছে। আশেপাশে মানুষ তখন সেটাই বিশ্বাস করেছিল, কেননা মিন্নাত দেখতে এতটাই সুন্দরী ছিল যে কেউ তার কথা অবিশ্বাস করাতে পারল না। তার মধ্যে আবার যেহেতু আলতাফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই ব্যাপারটা সবাই সত্যি ভেবে নিয়েছিল। শুরু হলো ভাইয়ের উপর মানুষের তপ্ত অভিমান। আশ্চর্যভাবে সেই দিন রাতে আলতাফকে খুঁজে পাওয়া যায় বাড়ির সামনে। পরবর্তীতে মিন্নাত সব কিছু খুলে বলে আমাদের।
চিঠিতে লেখা ছিল মিন্নাত এরকম করলে তার আলতাফকে ছাড়বে, না হলে পরের দিন লাশ দেখবে দরজার সামনে। সেদিন মিন্নাতের জায়গায় আমি হলেও বোধ হয় এমন করতাম। মিন্নাত খুব অনুতপ্ত ছিল, কিন্তু এতে যা হবার হয়ে গিয়েছিল। আলতাফ বাড়িতে এসে সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না, চলে যাবে আমেরিকায়। এমনিতে রাজনীতি পছন্দ করতো না আলতাফ, তার উপরে সেই দিন হওয়া ঘটনা থেকে ভয় পেয়ে গিয়েছিল সে প্রচণ্ড। তাই মিন্নাতকে নিয়ে পাড়ি জমায় আমেরিকায়। কিন্তু ঘটনা এখানেই শেষ না, তারপরে ঘটতে থাকে মানুষের বিভিন্ন রকম আহাজারি। ভাই সেইবার নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়, রাস্তা ঠিক মতো বের হতে পারতো না ভাই। মানুষ নানা কথা জুড়ে তাকে দিয়ে হাসাহাসি করত। এতদিনের কর্তৃত্ব একটা মিথ্যা রটনা মুছে দিয়েছিল। একে তো নিজের চরিত্রে এভাবে মিথ্যাপবাদ নিয়ে মানুষের হাসাহাসি, তার উপরে আবার নির্বাচনে পরাজিত হওয়া, এরই মধ্যে নিজের ভাই হঠাৎ দূরে চলে যাওয়া, এত কিছু ভাই একসঙ্গে মেনে নিতে পারেনি। একদিন কাউকে কিছু না বলে চলে যায় দূরে কোথাও। অনেক খোঁজাখুঁজি করে ভাইকে আমরা কোথাও না পেলে হঠাৎ একদিন খবর আসে। কি ফুপি, ভাই ভাই আমার আত্মহত্যা করেছে বাংলো বাড়িতে, বলে নিজে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছল আলেয়া বেগম। তারপর পুনরায় বলতে লাগলো, জানো মেহেরিস, ওই দিনটা আমার এখনও চোখের সামনে ভাসে। আমরা সবাই ভাইয়ের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাইয়ের এভাবে চলে যাওয়াটা। পূর্ব তখন সব বুঝত। 11 বছরে ছিল পূর্ব তখন। নিজের বাবা এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি পূর্ব, শক্ত পাথরের ন্যায় হয়ে গিয়েছিল। অন্যদিকে রহিমা ভাইকে খুব ভালোবাসত। এরিনা তখন পেটে ছিল। ভাই এভাবে আমাদের একা করে দিয়ে যাবে কল্পনাও করেনি আমরা। রহিমা এতটাই শকড হয়ে গিয়েছিল যে সেও ভাইয়ের সেই রুমে গিয়ে থাকা শুরু করে দিয়েছিল। কারোর সাথে দেখা করতো না, সেই রুমে পড়ে থাকতো, ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করতো না, এমনকি পূর্বের খোঁজ খবর পর্যন্ত রাখতো না। পূর্বকে আমরা আমাদের সাথে নিয়ে আসি, রাহিমাকে অনেক জোর জবস্তি করে এখানে সাথে করে নিয়ে আসতে পারিনি। এরিনা ওখানেই রয়েছে। এরিনা হওয়ার সময় আমরা বিলকিস বেগমকে ওখানে পাঠাই রহিমার সাথে থাকার জন্য। তবু রাহিমা স্বাভাবিক হতে পারেনি। পূর্বর মা বাবা ছাড়া 3 বছর আলাদা থেকেছে, মা থেকেও মায়ের কাছে থেকে দূরে ছিল ছেলেটা। আচ্ছা পপি, চাচু মারা যাওয়ার খবর কি পাপা জানতে পারেনি? পাপা আসেনি বাংলাদেশে? তোমার পাপা জানতে পেরেছিল, আসতেও তো সময় লাগে, এতদিন তো আর রাখা সম্ভব ছিল না ভাইকে। কিন্তু 3-4 দিন পর তোমার পাপা এখানে আসলো, বাড়িতে ঢুকতে দেয়নি ছোট্ট পূর্ব এসব কিছুর জন্য আলতাফ আর মিন্নাতকে দায়ী করত। পূর্বর দিকটা ফেলার মতো না, ছোটবেলা থেকে এত কিছু একসাথে নিতে পারেনি ছেলেটা। খুব জিদ্দি আর একরোখা টাইপের এই ছেলে পূর্ব। আস্তে আস্তে বড় হতে হতে বাবার সব রাজনীতি হাল ধরা শুরু করলো, মানুষের মন জয় করলো। আজ এই পর্যন্ত এসেছে নিজের পরিশ্রমে আর সাধারণ মানুষের ভালোবাসায়। তবে তোদের কারো নাম শুনতে পারতো না পূর্ব, তার তালিকায় তোরা ছিলি সব থেকে অপ্রিয়। কিন্তু দেখো মা, অতীতে যা হয়েছে সেই রেশ ধরে বসে থাকলে মানুষের কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না। পূর্ব পাল্টিয়েছে, আমি দেখেছি ওর চোখে তোর প্রতি ভালোবাসা। ও ছোটবেলা থেকে একটু বদরাগী, যেটা ওর সেটা ওরই, ভালোবাসবে কিন্তু মুখ ফুটে কিছু বলবে না কোনো দিন। তুই কি পারবি মা ওদের সম্পর্ক স্বাভাবিক করতে? এজন্য যে আগে পূর্বকে বুঝতে হবে তোর। আর আমি জানি আমাদের মেয়েই পারবে সব কিছু ঠিক করতে। কি পারবি না? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ফুপি। আর তাছাড়া বাকি কথাটুকু শেষ করার আগে উচ্চস্বরে মেহেরিসের হাতে থাকা ফোনটি বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো ছোট ছোট অক্ষরে সেভ করা সাব্বিরের নামটা। একটু চমকালো মেহেরিস। এই সময় আবার সাব্বির ফোন করেছে কেন? খারাপ কিছু হয়নি তো আবার? আকস্মাৎ ভয়ে বুকটা কিঞ্চিত কেঁপে উঠল মেহেরিসের। হাঁসফাঁস করতে করতে রিসিভ করলো ফোনটা। কানে চেপে ধরতেই শুনতে পেল সাব্বিরের অকপটে বলা, হ্যাঁ মেহেরিস, তুমি কোথায়? আন্টি মানে পূর্বের আম্মুকে একটু দিতে পারবে? ওনাকে ফোনে পাচ্ছি না। সাব্বিরের গলাটা কেমন শোনালো মেহেরিসের নিকট। আকস্মিক
ভয়টা তড়িঘড়ি করে বেড়ে গেল উল্টো। কি হয়েছে ভাইয়া? আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আর বলো না, পূর্ব নাকি তখন বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে তার ফ্ল্যাটে। ক্লাব থেকে হৃদয় আমাকে ফোন দিয়ে জানালো এইমাত্র। আমি এখন অনেকটা দূরেই আছি, ওখানে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে আমার। এই মুহূর্তে আন্টি ছাড়া আর কেউ ওকে শান্ত করতে পারবে না। আমানকেও ফোন দিচ্ছি, পাচ্ছি না। ভরকালো মেহেরিস পুরো দমে। আজ পূর্বের এই অবস্থা যেন দায়ী তো সেই। তার জন্যই তো আজ এত কিছু ঘটল। কিন্তু একটা মানুষ এত রাগ কী করে থাকতে পারে ভেবে পায় না মেহেরিস। আর একটু আগেই তো সে দেখেছে আসলো রহিমা বেগম ঘুমাচ্ছে অসুস্থ শরীরে। এখন এই কথা শুনলে নিশ্চয় আরও অসুস্থ হয়ে যাবে ভেবেই সাব্বিরকে উত্তরে বলো, ভাইয়া আমি দেখছি বলেই জলদি ফোন কেটে বের হয়ে যেতে যেতে আলিয়া বেগমকে বলে গেল, ফুপি দোয়া করো, তোমাদের রাগী ছেলেকে মানাতে যাচ্ছি, বেঁচে থাকলে আবার কথা হবে। বলেই যথাসব ত্যাগ করলো সেই স্থান। পূর্বের রুমের সামনে 2 থেকে 3 জন ছেলে দাঁড়িয়ে আছে। একটু পরপর রুম থেকে ভাঙাচোরা শব্দে আটকে উঠল ছেলেগুলো, কিন্তু চেয়েও কিছু করতে পারছে না তারা। এর আগেও পূর্বকে এভাবে রাখতে দেখেছে, কিন্তু আগে থেকে এবারে রাগের মাত্রাটা একটু বেশি মনে হলো তাদের নিকট। এভাবে দাঁড়িয়ে আছে তারা প্রায় 40 মিনিট যাবৎ। ঠিক এমন সময় মেহেরিস তড়িঘড়ি করে উঠে আসলো এখানে। পূর্ব রুমের সামনে 3টি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে পার করে সামনে যেতে নিলে হঠাৎ হৃদয় নামের ছেলেটি আচানক মেহেরিসকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাবি এখন যাইয়েন না, ভাই অনেক রেগে আছে। একটু আগে আমি গিয়েছিলাম, মনে অনেক সাহস নেই, কিন্তু ভাই আমাকে দেখা মাত্রই পায়ের কাছে শ্যুট করেছে। আর একটু হলে আমার পাটা শেষ হয়ে যেত আজ। বলেছে তার পারমিশন ছাড়া যেন কেউ আপাতত ভিতরে না ঢুকে। এটা শুনে একটু বেশি ভয় পেল এবার মেহেরিস। আচ্ছা, লোকটা যেভাবে রেগে আছে তাকে দেখা মাত্রই যদি তার মাথা বরাবরই শ্যুট করে দেয় তো? কিন্তু তার তো এভাবে ভয় নিয়ে বসে থাকলে চলবে না। বড় কোনো অঘটন ঘটার আগে থামাতে হবে তাকে। যদি এই লোকের কিছু হয়ে যায় তখন কি করবে সেই ভেবেই হৃদয় নামের ছেলেটি কথাতে তোয়াক্কা না করে ভিতরে প্রবেশ করল মেহেরিস। দরজা খোলাই ছিল। ভিতরে ঢোকা মাত্র স্তব্ধ হয়ে গেল মেহেরিস। সকালে কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে যেন ঘরটা মুহূর্তের মধ্যে ভাঙাচোরা এলোমেলো হয়ে আছে। পুরো রুম জুড়ে শুধু কাচের টুকরো এদিক সেদিক পড়ে আছে। ভয় ঢোক গেল মেহেরিস। কাজ ডেঙে আর একটু ভিতরে ঢুকতেই চোখে পড়ল সোফা এলিয়ে বসে থাকা পূর্বের দিকে। চোখ বন্ধ, হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে গড়িয়ে, অথচ সেই দিকে বিন্দুমাত্র হেলদোল নেই লোকটার। যেন আসবাবপত্রের সাথে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে এখন বড্ড ক্লান্ত সে। সেই ক্লান্তি উৎস টেনে নিজেকে আরাম দিচ্ছে কিছুক্ষণ। মেহেরিস আর একটু কাছে যাওয়ার চেষ্টা, পা বাড়াতে অসাবধানতাবশত পায়ের সাথে পড়ে থাকা কাচের টুকরোটি পায়ে যেয়ে ঝুনঝুনি শব্দ তুলল পূর্বতেই। চোখ মেলে তাকালো পূর্ব। এই মুহূর্তে মেহেরিসকে এখানে দেখে অবাক হলো না একটু। পূর্ব নির্বিকার অর্থে চেয়েও পুনরায় চোখ দুটো আলগোছে বন্ধ করে নিল, যেন তার সামনে কেউ নেই। মেহেরিস এবার মনে মনে আরেকটু সাহস সঞ্চয় করতে সক্ষম হলো। সে তো ভেবেছে হয়তো তাকে দেখা মাত্রই না আবার রাগে ফেটে পড়ে। পূর্ব রক্তমাখা হাতটা কাছ থেকে দেখে আটকে উঠল মেহেরিস। তড়িঘড়ি করে সামনে কিছু না পেয়ে শরীরের ওড়নাটা চেপে ধরল পূর্বের ক্ষত স্থানে। ওড়নাটা পেঁচাতে লাগলো। আপাতত রক্ত পড়া বন্ধ করতে হবে, না হলে যে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে রক্ত শূন্যতায়। ওড়নাটা বেঁধে মেহেরিস গতকালে যে রুমটায় ঘুমিয়েছিল সেই রুমের উদ্দেশ্যে ছুটল। গতকাল সেখানে ফার্স্ট এইড বক্স দেখেছিল সে, মূলত এটা আনতে ছুটেছে। মুহূর্তে ব্যবধানে সেই ফার্স্ট এইড বক্সটা নিয়ে ফিরে আসলো সে হতে। পূর্বে এখনও আগের ন্যায় চোখ দুটি বন্ধ করে নির্বিকারভাবে বসে আছে। মেহেরি সন্দপনে ওড়নাটা সরিয়ে আস্তে আস্তে তুলল। স্যাভলন দিয়ে কাটা জায়গা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় স্যাভলন লাগালে কি পরিমাণ জ্বলে সেটা যারটা সেই বুঝবে, কিন্তু কাটা স্থানে স্যাভলন লাগে মেহেরিসের শরীর কাটা দিয়ে উঠল। রিয়াকশন হলো না পূর্বের। এখনও চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। হাত ব্যান্ডেজ করতে করতে এতক্ষণ মেহেরিসে খেয়াল করলো সকালে সেই অফ হোয়াইট রঙের টি শার্টটা রক্তে লাল হয়ে আছে।
মেয়েটা প্রচণ্ড আঁতকে উঠল। এতক্ষণ খেয়াল করেনি সে। পরক্ষণে পূর্বের দিকে চোখ তুলে তাকালো মেহেরি। শুনছেন? একটু উঠুন, আপনাকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। কি অবস্থা করেছেন এসব? পূর্ব এখন চুপ, কোনো কথা বলছে না। এভাবে পূর্বকে শান্ত থাকতে দেখে কেন জানি শান্তি পাচ্ছে না মেহেরিশ। পরপর আবারও বলে উঠল, আম সরি, আসলে আমি সত্যি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি আর কখনই আপনার কথা অমান্য হব না। যা বলবেন তাই করব। প্লিজ এখন উঠুন এখান থেকে। না, একবারও মেহেরিশের কথা কোনো প্রভাব ফেলল না পূর্বের উপর। যেন তার সামনে মানুষ নয়, বরং কোনো মানুষরূপী রোবট বসে আছে। এমন সময় সেখানে হাজির হলো সাব্বির। সাব্বির এসে দেখলো মেহেরিশ পূর্বের হাত দুটো ধরে বসে আছে পায়ের কাছে। মেয়েটা চোখ দিয়ে পানি পড়ছে, নাক টানছে একটু পরপর। রুমে বেহাল দশা দেখে সব কিছু আন্দাজ করে নিল সাব্বির। দ্রুত কারো নাম্বারে ফোন করলো একটু আড়াল হয়ে। কিছুক্ষণ কথা বলে আবারও মেহেরিশের সামনে এগিয়ে আসলো। পূর্বের চোখ দুটো এখনো বন্ধ। এদিকে মেহেরিশ সাব্বিরকে দেখে কিছুটা আশ্বস্ত হলো। ভাইয়া দেখুন না, ওনার হাত থেকে এখনো রক্ত পড়া বন্ধ হচ্ছে না, প্লিজ কিছু করুন। উনি তো আমার কথাই শুনছে না। এখানে ব্লিডিং হলে তো থেকে বিপরীত হয়ে উঠবে। কিন্তু মেহেরিশের কথা বিন্দুমাত্রই চমকালো না সাব্বির। যেন এসবের সাথে সে খুবই ভালোভাবে পূর্বেই পরিচিত। উল্টো মেহেরিশকে আশ্বস্ত করে উত্তরে বলে উঠল, ঘাবড়িও না মেহেরিশ, তুমি বরং বাড়িতে যাও, আমি আছি এখানে। আমি ওকে ডাক্তার দেখে বাড়ি নিয়ে যাব। মেহেরিশ শুনল না সাব্বিরের কথা, উঠে দাঁড়ালো সেখান থেকে। তবে বাইরে বের হলো না, বরং একটু সাইড হয়ে দাঁড়ালো। পূর্ব আচানক পাথরের মতো শক্ত হয়ে যাওয়াটা নিয়ে বেশ অনুতপ্ত মেহেরিশ। কি করলে এই মুহূর্তে স্বাভাবিক হবে তার সামনে মানুষটি? সেসব ভাবার ব্যস্ত মেয়েটা। ভাই ওঠ এখান থেকে, কি করছিস নিজের হাল? এবার যেন সাব্বিরের কথা হুঁশ ফিরে আসলো পূর্বের অবচেতন মন। চোখ দুটো খুলে তাক করলো সাব্বিরের দিকে। নিরেট কণ্ঠে সাব্বিরের দিকে চেয়ে বলে উঠল, আমাদের একা ছেড়ে দে। আকস্মিক এহেন কথায় সাব্বির বুঝতে পারল এখানে তার বন্ধু আমাদের বলতে কাকে বুঝিয়েছে। এই মুহূর্তে তার বন্ধু কেন তাকে চলে যেতে বলেছে। বুঝে উঠতে পেরেই অহেতুক কথা না বাড়িয়ে সাব্বির আর কিছু না বলেই যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। যাওয়ার সময় দরজাটা সশব্দে লাগিয়ে গেল বাইরে থেকে। অনেকক্ষণ যাবৎ এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে মেহেরিশ। নড়াচড়া পর্যন্ত করছে না মেয়েটা। একে তো সারা ফ্লোর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ভাঙা আসবাবপত্র, তার উপরে হঠাৎ করে পূর্বে এহেন কথা। সাব্বিরকে চলে যেতে বলায় বিষয়টা বোধগম্য হচ্ছিল না মেহেরিশের। কিন্তু আকস্মিক ভয় গলা শুকিয়ে যাচ্ছে। গায়ে ওড়না নেই, দুপাশে ব্রাউন রঙের চুলগুলো ছড়িয়ে রাখা, হাত কসলা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেহেরিশের একটা অভ্যাস, যখনই কোনো চিন্তা বা একটু ভয় পাবে তখনই নিজের হাত কসলাবে মেয়েটা। বার কয়েক আর চোখে পর্যবেক্ষণ করছে পূর্বের গতিবিধি। এখন মনে হচ্ছে তখন সাব্বিরের কথা মতোই এখান থেকে চলে গেলেই হয়তো ভালো হতো তার জন্য। ভীষণ আফসোস হচ্ছে নিজের কাছে। দাঁড়িয়ে থাকা মেহেরিশ হঠাৎ চোখে গিয়ে আটকালো পূর্বের অপর পাশে সোফাটার উপর। সেখানে কয়েকটা শপিং ব্যাগ রাখা, তার মধ্যে থেকে দুই একটা পড়ে আছে ফ্লোরে। তবে ভিতরে কি সেটা জানে না মেহেরিশ। দেখা যাচ্ছে না, বুঝবে কি করে মেয়েটা? এখানে আসো। মেহেরিশ যেহেতু পূর্বের পিছনে দাঁড়িয়েছিল তাই তো বোঝা গেল না ওটা তাকে আসতে বলেছে নাকি এখনও চোখ বন্ধ করেই আছে। তবে তাকে যে কাছে যেতে বলেছে সেটা বুঝতে পারল মেহেরিশ। কাল বিলম্ব না করে জলদি পূর্বের সামনে গেল মেহেরিশ। কিঞ্চিত দূরত্ব দাঁড়িয়ে আছে তার থেকে। নিজের পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল মেহেরিশের ওপর। একদম খুঁটিয়ে খুঁটিয়ে কী যেন দেখছে সে কখন থেকে। একটু আগে মেহেরিশের করা সাদা ব্যান্ডেজটা আর সাদা নেই, সাদা রং পাল্টে সেটা লাল হয়ে গেছে পুরোপুরি। মেহেরিশ এবার চোখ উঠিয়ে সেই হাতের দিকে পরখ করে নিল। মেহেরিশ আর দেরি করল না, তৎক্ষণাৎ পূর্বের কাছে গিয়ে আগের ন্যায় হাঁটু গেড়ে বসে যেই না পূর্বের হাত ধরতে যাবে ঠিক তখনই মেহেরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, ডোন্ট টাচ। ভরকালো মেহেরিশ, এই তো
একটু আগেই তো সে নিজের হাতে ব্যান্ডেজ করে দিল। কই, তখন তো তাকে বাধা দেয়নি, তাহলে এখন আবার তাকে স্পর্শ করতে বারণ করছে কেন? মনে মনে এসব ছক আঁকলেও মুখে বলল, আপনার হাত থেকে তো এখনও ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি আপনাকে হসপিটালে যেতে হবে, না হলে বুঝতে পারছেন না কি হবে? প্লিজ বাচ্চাদের মতো জিদ করবে না, কথাটা শুনুন, চলুন হসপিটালে। তোর কথা কেন শুনবো? তুই শুনেছিস আমার কথা? আমি বললে তুই আর তোর বাপ সব থেকে খুশি হবি। কি সব পাগলের মতো বলছেন? সব মাথা খারাপ হয়ে গেছে আপনার? আর রইল আপনার কথা শোনা, তার জন্য তো আমি মাপ চেয়েছি। বললাম তো এখন থেকে আর কোনোদিনও আপনার কথা অমান্য হবে না, যা যা বলবেন তাই করব। প্লিজ এখন চলুন। যাব না, তোর কথা বিশ্বাস নেই। তুই এখন বলি একটা, একটু পর আবার সব ভুলে যাবি। এবার যদি আপনার কথা অবদ্ধ হই তাহলে আপনি যা শাস্তি দেবেন সব মঞ্জুর। ভালোবাসিস আমাকে? পূর্বের মুখে আকর্ষিতহীন কথায় ভীষণভাবে চমকালো মেহেরিস। এই মুহূর্তে এই কথা আশা করেনি একদম। হঠাৎ এই লোকের মুখে এমন কথা, খানিকটা লজ্জাও পেল মেয়েটা। কি বলবে উত্তরে সে? আর কিভাবে বা বলবে তাকে ভালোবাসার কথা? তাই কোনো কিছু না বলে চুপ রইল খানিকক্ষণ। তার মানে ভালোবাসিস না? বলে সোজা উঠে দাঁড়ালো পূর্বকে এভাবে আচানক উঠতে দেখে হন্তদন্ত হয়ে মেহেরি জিজ্ঞেস করলো, কি উঠছেন কেন? কোথায় যাচ্ছেন? জাহান্নামে। চোখের সামনে থেকে যা, আলগা দরদ দেখাতে আসবি না। জাস্ট অসহ্য লাগে এসব আলগা পিড়িতি। সময় চলমান, যে তার নিজ গতিতে চলতে থাকে, বাধা মানে না কারো। এই যে বিকেল পেরিয়ে সূর্য হেলে পড়েছে, বেশ খানিকটা সময় রাত হয়ে গেছে। পূর্ব তখন বসা থেকে উঠে নিজের রুমে গিয়ে সহজে দরজা লাগিয়েছে, আর খোলার নাম নেই। মেহেরিস বেশ কয়েকবার দরজা লক করেছিলেও ভিতর থেকে উত্তর আসেনি কোনো। প্রথমে বেশ চিন্তিত হয়ে পড়ল। খানিকক্ষণ বাদে সাব্বিরকে একটা মধ্যবয়সী মহিলাকে নিয়ে আসতে দেখে মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল তার। সেই মহিলা একটু আগে পুরো ঘর পরিষ্কার করে দিয়ে গিয়েছে। মেহেরিসকে আশ্বস্ত করে সাব্বির বলছে, চিন্তা করো না, পূর্ব এসবের সাথে পূর্বে পরিচিত। রাগে বসে ভাঙচুর করাটা তার স্বভাব। মেহেরিস তখন সেই শপিং ব্যাগ খুলে বেশ কয়েকটা ড্রেস দেখেছিল। ড্রেসগুলো সব তার গায়ে মাপ দেখে আন্দাজ করেছে ড্রেসগুলো নিশ্চয় তার জন্য এনেছে পূর্ব। মূলত সকালে পূর্ব একটা মিটিংয়ে গিয়েছিল অ্যাটেন্ড করতে। আসতে আসতে দেরি না হলেও আসার সময় মেহেরিসের জন্য কিছু ড্রেস কিনে নিয়ে আসতে একটু লেট হয় তার। পরক্ষণে বাড়িতে এসে মেহেরিসকে কোথাও দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় পূর্ব। সিসি ক্যামেরা চেক করলে বুঝতে পারে মেহেরিস আয়নাকে নিয়ে বাসা থেকে বের হয়েছে। ঠিক তখনই মেহেরিসদের গাড়ি ড্রাইভারকে পূর্ব ফোন করলে জানতে পারে তারা গাড়িতে নেই, বরং গাড়ি থেকে নেমে মার্কেটে গিয়েছে অন্য রাস্তায়। রাস্তাটা সম্পর্কে ধারণা আছে পূর্বের। মেহেরিসের ফোন ট্র্যাক করা ছিল আগে থেকেই। অজানা সংখ্যা পূর্ব আর দেরি না করে মেহেরিসকে খোঁজার জন্য বের হয়ে যায় গ্যারেজে থাকা বাইক নিয়ে। আর তখন গিয়ে দেখতে পাই এই দৃশ্য। সাব্বির তখন সেই মহিলাকে নিয়ে চলে গেছে রুম থেকে। যাওয়ার আগে অবশ্য মেহেরিসকে বলেছিল তার সাথে যাওয়ার জন্য। তার বন্ধুকে সে খুব ভালো করে চিনে, যে পর্যন্ত নিজের মাথা ঠান্ডা না হবে কারোর সাথে কথা তো দূর, কারোর চেহারায় দেখলে রেগে যাবে। কিন্তু মেহেরিস রাজি হয়নি যেতে, সে এখানেই থাকবে, কোথাও যাবে না। আর তাই সাব্বির আর জোর করেনি মেহেরিসকে। সে কখন থেকে পূর্ব না খাওয়া, তার উপরে আবার শরীর থেকে এতগুলো রক্ত ঝরছে। মেহেরিস টানা 2 ঘন্টা যাবৎ কিচেনে ইউটিউব ঘেটে ঘুটে স্যুপ বানিয়েছিল পূর্বের জন্য। মুখে ময়দা ছড়াছড়ি, আজ পাক্কা গৃহিণী মেহেরিস। কিচেনে প্রবেশ করার আগে পূর্ব আনা সেই ড্রেস থেকে আকাশি রঙের একটা লং 3 পিস পরে নিয়েছিল সে, ওড়নাটা কোমরে গুজে। তারপর পূর্বের জন্য সে কখন থেকে স্যুপ রান্না করেছে মেয়েটা, এখন আর জন্য এত কষ্ট করে স্যুপটুকু রেঁধেছে, তাকে খাওয়াতে পারবে? রান্নাটা সার্থক তার। স্যুপের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব দরজার সামনে। এক হাতে গরম বাটিটা ওড়না দিয়ে ধরে রেখে আরেক হাতে সে কখন থেকে দরজা নক করে যাচ্ছে, অথচ ওই পাষাণ মানুষটা দরজা খোলা তো দূর, একটা বার রেসপন্স পর্যন্ত করেনি। মেহেরিসের মনে চাচ্ছে স্যুপ পূর্বের মুখে নয় মাথা ঢালতে। কী ভেবে যে শেষমেশ এই পাষাণ্ড হৃদয়হীন
একটা মানুষকে মন দিয়েছে সে আল্লাহ জানে। আমেরিকায় কি ছেলের অভাব পড়েছিল? শেষমেশ সেই লোকটাকে ভালোবাসতে হলো তার। মেহেরি সে হার মানার মতো মেয়ে না, আজ দেখে ছাড়বে কি করে এই লোকের দরজা না খোলে থাকতে পারে। অবশেষে মেহেরিসের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। অন্য কোনো উপায়ন্তর না পেয়ে দরজার সামনে ঘেঁষে দাঁড়িয়ে জোরে জোরে বলতে লাগলো, হ্যালো, হ্যাঁ এলেক্স, বল, শুনছি আমি। আরে না, আমি তো কিছুদিন পরে চলে আসব, তোদের ছাড়া থাকা সম্ভব বল? এবার আসলে জমিয়ে পার্টি করব, প্রমিস। আচ্ছা, তোর ভাইয়ের একটা হট ছবি দে তো আমাকে জলদি, অনেক দিন ধরে ক্রাশটাকে দেখি না। উফ, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। বাকি কথা শেষ করার আগে উচ্চস্বরে দরজা খুলে দিল পূর্ব। চোখে মুখে রাগের বহিঃপ্রকাশ উস্ত্রে পড়ছে, যেন এই মুহূর্তে সে মেহেরিসকে চোখ দিয়ে গিলে ফেলবে। পরনের আগে সে ড্রেস আপ কিছু চেঞ্জ করেনি লোকটা, তাহলে এতক্ষণ রুমে ভিতরে করছেটা কি? তবে মেহেরিসের হাতের ওপর ফোনের পরবর্তী স্যুপের বাটি দেখে কপাল কুঁচকালো পূর্ব। প্রশ্নাক্ত দৃষ্টিতে চেয়ে মেহেরিসের পানে। মেহেরিস বোধ হয় এটা সুযোগ ছিল এতক্ষণ। সোজা পূর্বকে পাশ কাটিয়ে চলে গেল রুমের ভিতর। স্যুপের বাটিটা ছোট টি টেবিলের তার উপর রেখে বেডের এক কোণায় পায়ের উপর পা তুলে বসল। পূর্ব পিছনে ঘুরে মেহেরিসের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। মেয়েটা চাইছেটা কি বুঝতে পারছে না। কি চাই? এভাবে বিনা পারমিশনের রুমে ঢুকছে কেন? ও হ্যালো, বিনা পারমিশন আমি অন্য কারো রুমে ঢুকিনি। নিজের মানুষের রুমে ঢুকতে বুঝি পারমিশন লাগে? ভুরু কুচকে চাইল পূর্ব মেহেরিসের দিকে। গমগমে স্বরে বলল, নিজের মানুষ? হ্যাঁ, আপনি তো আমার নিজের মানুষ, আমার হাজব্যান্ড, বাংলা যাকে বলে স্বামী। বলে লজ্জা পাওয়ার ভান করল একটু মেহেরিস। হঠাৎ মেহেরিসের এমন কর্মকাণ্ড বড় আজব লাগছে পূর্বের নিকট। এই মেয়ে মতিগতি বোঝার দায় হয়ে পড়ছে আজকাল তার কাছে। এই যে দেখেন, কত কষ্ট করে আপনার জন্য স্যুপ রান্না করে এনেছি, তাড়াতাড়ি খেয়ে ফেলুন তো। আহারে, মুখটা কেমন শুকিয়ে গেছে, মনে হচ্ছে কত বছর ধরে না খাওয়া। এত বছর না খেলে মানুষ বাঁচে? ইডিয়েট। আরে রাখছেন কেন? যা সত্যি তাই বললাম, আপনাকে দেখে তো সেটাই মনে হচ্ছে। হারি, যাকে মানুষ ঠিকমতো খাবার দেয় না। দেখুন দেখুন, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। মেহেরিসের কথা পূর্ব খানিকটা এগিয়ে গেল সামনে থেকে, তবে মেহেরিসের সামনে নয়, বরং রুমের ভিতরে দেওয়ালের সাথে অ্যাটাচড করা বড় ওয়াল মিররটার সামনে। আর চোখে কয়েকবার পরখ করে নিল নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে। না, তাহলে ঠিকঠাকই তো লাগছে দেখতে। এই বাচ্চা মেয়েটা শেষ পর্যন্ত তাকে নিয়ে মজা নিচ্ছে। চল শক্ত হয়ে উঠল তৎক্ষণাৎ। একে তো মিথ্যা বলে তাকে নিয়ে রুম খুলিয়েছে, তার উপরে আবার তখন থেকে জানা তা বলে যাচ্ছে অনাশায়। এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব বেয়াদব। যাক শুনে মেহেরিসে ভয় পাওয়ার বদলে উল্টো শব্দ করে হেসে উঠল। হাসি থামছে না। পূর্ব এতক্ষণ রেগে থাকলো মেহেরিসের আচানক হাসিতে অপলক দৃষ্টিতে চেয়ে আছে সেথা, যেন এক চঞ্চল হরিণীর হাসি রিনিঝিনি শব্দে ছন্দ তুলছে চারপাশে। মুহূর্তেই থমকে যায় সব কিছু, এখানে থেমে যাক। তবু না থামুক তার সামনে থাকা এক মোহিনীর হাসির শব্দ। আরে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসেন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। পূর্বকে তাও সে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরিস এবার আচানক বসা থেকে উঠে পূর্বের সামনে এগিয়ে গিয়ে পুরোর হাত টেনে এনে ঘাটের ওপর বসালো তাকে। এদিকে মেহেরিস এর এমন অদ্ভুত কাণ্ডে হতবাক। পূর্বকে আর কিছু বলতে না দিয়ে আচানক স্যুপের বাটি থেকে একটা চামচ স্যুপ নিয়ে মুখে পুরে দিল চামিচে থাকা সবটুকু স্যুপ। ভ্যাকাচাকা খেয়ে গেল পুরোদমে। এই কোন মেহেরিসকে দেখছে সে? বাটির অর্ধেকটা স্যুপ এভাবে বিনা বাইকে খেয়ে নিল পূর্ব। না, ততটা খারাপ হয়নি খেতে। খেতে খেতে পর্যবেক্ষণ করলো মেয়েটা সকালে তার জন্য পছন্দ করে আনা সে থ্রি পিস থেকে একটা ড্রেস পরেছে। আকাশি রঙের কামিজটা একদম মানিয়েছে তার শরীরের সঙ্গে। মাথা গোমরটা থাকলো, বোধ হয় নতুন বউ লাগতো পুরো। আস্তে আস্তে বাটির সবটুকু স্যুপ খাইয়ে দিল মেহেরিস পূর্বকে। পানির গ্লাসটা থেকে পানি খাইয়ে উঠে দাঁড়ালো সে বাটিটা নিয়ে। পরক্ষণে আবার বাইরে গিয়ে কিছু
মেডিসিন নিয়ে এলো হাতে করে। সাব্বির তখন পূর্ব পার্সোনাল ডক্টরকে বলে এই মেডিসিনগুলো সাথে করে নিয়ে এসেছিল। মেহেরিশকে যাওয়ার সময় বলে দিয়েছিল যদি পারে তাহলে যেন এগুলো খাইয়ে দেয় তাকে। মেহেরিশ সেখান থেকে দুটো মেডিসিন খুলে পানি গ্লাসটা হাতে নিতে নিতে বলল, নিন এগুলো খেয়ে ফেলুন। পূর্ব বাধ্য ছেলের মতো হাত থেকে মেডিসিনগুলো নিয়ে খেয়ে নিল। আজ যেন পূর্ব মেহেরিশের নিকট নিতান্তই ছোট বাচ্চা। তুমি খেয়েছ তো কি ভাবছেন না খেয়ে থাকবো? আমি বাবা এসব নেই, সবার আগে আমার খাবার। এখন চুপচাপ এখানে ঘুমিয়ে পড়েন, রাতে অনেক হয়েছে, আমি পাশের রুমে আছি, কিছু লাগলে আমাকে ডেকেন। কোথাও যাওয়া যাবে না, এতক্ষণ তো পুরো বাঙালি বউয়ের মতো স্বামীর সেবা যত্ন করলে, বউয়ের দায়িত্ব পালন করলে, এখন স্বামীকে তার দায়িত্ব পালন করতে দিবেন না? আমি আবার বাবা কারো কাছে ঋণী থাকতে চাই না। মানেটা আমি আজকে আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব বলে দরজাটা সশব্দে লাগিয়ে লক করে দিল পূর্ব।